দেড় বছরের সরকার, যে সরকারের বয়স আয়ু মাত্র 1.5 বছর, তারা 32 বছর, 30 বছর, 20 বছর মেয়াদি বন্দরকে দিয়ে দিচ্ছেন, বন্দর চুক্তি করছেন। সেই চুক্তি যদি আলটিমেটলি ফেল হয়, সেই চুক্তি যদি আমাদের জন্য ক্ষতিকর হয়, সেই চুক্তি যদি আমাদের জন্য অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির কারণ হয়, আপনি কাকে ধরবেন? এই সবগুলো লোক তো বিদেশ চলে যাবে। বঙ্গবন্ধু আর মায়ের চুরি। আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে আজকে যদি আমি কারো বিরুদ্ধে বলি আমাকে নির্বাচনের আগেই পালাতে শুরু করেছে উপদেষ্টারা। হঠাৎ শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের আন্তর্জাতিক অ্যাকশন শুরু। কপাল খুলতে চলেছে আওয়ামী লীগ দলটির। সজীব ওয়াজের জয়ের এক সিদ্ধান্তেই আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হতে চলছে। ভোটের আগেই দেশ ছাড়ছে উপদেষ্টারা। দর্শক, এইমাত্র পাওয়া খবর। দর্শক, আপনারা জানেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। দর্শক, এর আগেই ডক্টর ইউনূস একের পর এক চুক্তি করছেন। দর্শক, চুক্তিগুলো দীর্ঘমেয়াদী বলে জানা গেছে। এসব নিয়ে দেশে তুলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, দেশের পরিস্থিতি কি বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে? বিএনপি জামাত আবার মাঠে নেমেছে, কিন্তু প্রশ্ন একটাই, তারা কি আসলে গণতন্ত্র চায়, নাকি এটা পুরনো স্টাইলের ক্ষমতার লড়াই যেখানে সাধারণ জনগণ শুধু ব্যবহার হয়? দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই না টেনে লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। করবেন তারা, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করবেন, জুলাই হত্যার বিচার করবেন এবং জাতীয় নির্বাচন করবেন। ঠিক আছে, আমি ধরে নিলাম এগুলোই তাদের অগ্রাধিকার। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য সংস্কার কমিশন হলো, তারপর ঐক্যমত্য কমিশন হলো, এখন একটা গণভোট তারা আয়োজন করছে। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এইভাবে করা যায় কিনা সেটা নিয়েও বিতর্ক আছে। জুলাই হত্যার বিচার, ওটাও অত্যন্ত তড়িঘড়ি করে তারা করার চেষ্টা করছেন। এই বিচার শেষ পর্যন্ত কতটুকু কি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কি পাবে না সেটা নিয়ে আরেক আলোচনা, সে আলোচনা আপাতত করতে হবে এবং ঠিক 1 সপ্তাহ বাকি আছে। ঠিক এই সময়কে আমরা নিশ্চয়ই শেষ সময় বলতে পারি। এই শেষ সময় এসে তারা কি করছেন? একের পর এক চুক্তি করছেন এবং প্রত্যেকটা চুক্তি বেশ বড় বড় অর্থের চুক্তি। যেমন কিছু সামরিক চুক্তি করছেন, চীন থেকে ড্রোন, মানে ওদের সঙ্গে চুক্তি করছেন তারা এখানে একটা ড্রোন কারখানা তৈরি করবেন। বিশাল ইনভলভমেন্ট, এখানে কিন্তু অর্থনৈতিক ইনভলভমেন্ট আছে। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান তারা কিনবেন। চীন থেকে JS-10C যুদ্ধ বিমান কিনবেন। ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনবেন। দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন কিনবেন। তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনবেন। যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টি রোল হেলিকপ্টার কিনবেন। যুদ্ধ জাহাজ যে খালিদ বিন ওয়ালিদ যেটা আছে তার সক্ষমতা বাড়ানোর কাজ করবেন, মানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই সবগুলোর জন্য বিপুল অঙ্কের কেনাকাটা করছেন। একটা কথা মাথায় রাখবেন, এই যে সামরিক কেনাকাটা আছে না, এগুলো কোনো অডিট টডিট হয় না, এগুলো নিয়ে কেউ কোনো প্রশ্নও করতে পারে না। 5 টাকার জিনিস আপনি কি 5 লাখ টাকায় কিনেছেন, নাকি 5 টাকার জিনিস 6 টাকায় কিনেছেন, নাকি 5 টাকার জিনিস বার্গেন করে 4 টাকায় কিনেছেন, এটা নিয়েও কোনো আলোচনা হয় না, কখনোই হয়নি, আগামীতেও হবে না। সামরিক কেনাকাটা এরকম ভাবেই হয়। এই কেনাকাটাগুলি খুব গুরুত্বের সঙ্গে করছেন। কে করছেন? এর সঙ্গে মূলত লোককে, অবশ্যই সেই বাহিনীগুলো তো আছেই, তার সঙ্গে এগুলো আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা আছেন মিস্টার খলিলুর রহমান, তিনিও এই কাজগুলোর মধ্যমণি অবস্থায় আছেন, কেনাকাটা করছেন। এই শেষ সময়ে উনি কেন কিনছেন এগুলো? এই যে শেষ সময় উনি কিনছেন, এটা পরবর্তী যে সরকার আসবে তারা কি এটা মানবে? তারা কি এটা কন্টিনিউ করবে? মানে উনি চুক্তি করে যাচ্ছেন আর কি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। হয়তো উনি বলবেন আমি চুক্তি করলাম, আমি আমার কমিশন পেয়ে গেলাম, চলে গেলাম, শেষ, আলোচনা শেষ, আগামীতে যে আসবে সে বুঝবে। এগুলি কি এভাবে হবে? দেখুন, এই বিষয়টা নিয়ে খলিল সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল। আজকে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, ওখান থেকে যখন বের হন তখন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে সরকারের শেষ মুহূর্তে এই যে প্রতিরক্ষা চুক্তিগুলি করছেন এটা কেন? উনি কি বলেছেন জানেন? উনি বলছেন এটা চলমান প্রক্রিয়া, মানে এটা অনেকদিন ধরে চলছিল, এই প্রক্রিয়ার মধ্যে চলছে, এটা কোনো সমস্যা নেই। সাংবাদিকের তাকে পাল্টা প্রশ্ন করেছিল, যদি আগামী সরকার যারা আসবেন তারা যদি এই চুক্তিগুলিকে বাতিল করে দেয়, চুক্তিগুলিকে তারা যদি কন্টিনিউ না করেন তাহলে কি হবে? উনি কি বললেন? উনি কিন্তু জবাব দেননি, উনি প্রশ্নটা এড়িয়ে গেছেন এভাবে, যেটা অনুমান নির্ভর প্রশ্ন হতে পারে। অনুমান নির্ভর প্রশ্ন, অনুমান নির্ভর প্রশ্ন মানে কি? সেখানে একটা সম্ভাবনা আছে, আপনি সেই সম্ভাবনাটা জবাব দেন। উনি কোনো জবাব দেননি, কারণ আসলে ওনার কাছে কোনো গ্রহণযোগ্য জবাব নেই। কেবল এই অন্তর্বর্তীকালীন সরকারই না, রেগুলার গভর্নমেন্ট যখন সারা দুনিয়াতে যখন একটা রেগুলার গভর্নমেন্ট হয়, যখন তারা নির্বাচনের ডেট ঘোষণা করে, যখন তারা শিডিউল মানে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে, তখন সাধারণত ওই যে গভর্নমেন্টে বিদায় নিবে সেই গভর্নমেন্টে কোনো ধরনের বড় চুক্তিতে যায় না, আন্তর্জাতিক চুক্তিতে তো যায়ই না। আর এটাকে রেগুলার গভর্নমেন্টও না, জনগণের ম্যান্ডেট বিহীন একটা গভর্নমেন্ট, তারা এখনই এরকম হাজার হাজার কোটি টাকার চুক্তি করা শুরু করেছেন। কেবল এটাই না, আপনারা দেখেছেন এই 1.5 বছরের সরকার, যে সরকারের বয়স
আয়ু মাত্র 1.5 বছর, তারা 32 বছর, 30 বছর, 20 বছর মেয়াদি বন্দরকে দিয়ে দিচ্ছেন, বন্দর চুক্তি করছেন। সেই চুক্তি যদি আলটিমেটলি ফেল হয়, সেই চুক্তি যদি আমাদের জন্য ক্ষতিকর হয়, সেই চুক্তি যদি আমাদের জন্য অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির কারণ হয়, আপনি কাকে ধরবেন? এই সবগুলো লোক তো বিদেশ চলে যাবে। এত সব বিদেশি লোক, বিদেশ থেকে ডক্টর ইউনূস তাদের আমদানি করে নিয়ে আসছেন। যদিও খলিলুর রহমান সাহেব বলেছেন, দাবি করেছেন উনি নাকি আমেরিকার নাগরিক না। যদি নাগরিক না হন, আসলে এরা নাগরিক হওয়া না হওয়া কিন্তু বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো উনি আমেরিকায় যে বৈধভাবে থাকতে পারবেন কিনা। উনি যদি না থাকতে পারেন, তাহলে গত 2 দশকের বেশি সময় উনি আমেরিকায় ছিলেন কিভাবে? উনি যদি টোটালি আমেরিকা থাকার ওনার কোনো উপযুক্ততা না থাকে, তাহলে কিভাবে ছিলেন ভাই? তো এগুলো হলো জানেন, এগুলো হলো মানুষকে লোক দেখানো, না রকম অজুহাত, লেম এক্সকিউজ যাকে বলে, এগুলো দেখাচ্ছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আর মায়ের চুদি। আপনাদের এত না এখানে প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই লোকটা জুলাইয়ের একজন শীর্ষ জঙ্গি, একজন প্রথম শ্রেণীর জঙ্গি। এই আমিনুল ইসলাম ইমন, আমি যে মে মাসের 26 তারিখে গ্রেপ্তার হয়েছিলাম, সেই দিন যদি ওইখানে পুলিশটা থাকতো, তাহলে আজকে এতদিন আমার লাশ মাটির সাথে মিশে যাইতো। ওর সাথে থাকা সেদিন 15 থেকে 20 জন জঙ্গি মব সন্ত্রাসী, তাদেরকেও বলছিল মাইরে ড্রেনে ফেলাই দিম, আর কোনো কিছুই না। আমাকে সেদিন সে আখ্যায়িত করছিল বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগের গুপ্ত দালাল। এইটা আখ্যায়িত করে সেদিন আমার উপরে আরো সাথে থাকা সন্ত্রাসীদের সে আমার উপর ঝাঁপাই দিছিল। আমি অনেক কষ্টে সেইখানে থাকা পাশে থাকা পুলিশের কাছে আমি ছুটে গেছিলাম, তাদের কাছে যাই আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আমাকে একটু সেভ করেন, এইভাবে আমি সেদিন করছিলাম। আমার একটা দুঃখ কি জানেন, যতবার আমি মবের শিকার হয়েছি আশপাশে কোনো ক্যামেরাম্যান ছিল না। এই কারণে আমার সাথে নৃশংস ঘটনাগুলা আপনারা জানেন না। এই আমিনুল ইসলাম ইমন, ও হচ্ছে 5 তারিখের পরবর্তী সময় ওদের যে হাত ভাঙা খোরা ভাঙা যেগুলো আছে, আহত জুলাই নামক একটা কি একটা সংগঠন যেন আছে, সেই সংগঠনের ও কি যেন মানে সহসভাপতি বা সেক্রেটারি এমন কিছু হবে। ও সেই মানে সেই জুলাইয়ের সেই সন্ত্রাসীদের বেইসা, এই যে সরকার যে ফান্ড থেকে জানেন যে জুলাইয়ের একটা ফান্ড করছিল, যে ফান্ডের যে সার্জিস দায়িত্ব ছিল, সেই ফান্ড 100 কোটি টাকা, এই পর্যন্ত প্রায় শত কোটি টাকা এই সন্ত্রাসী মাইরে খেয়েছে। এখান প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে এখন একটি বড় টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছে। দর্শক, দেশে দুর্নীতি করে এখন সকল উপদেষ্টারা পালানোর খবর জানা গেছে। বিএনপি জামাতের আন্দোলন, উপদেষ্টাদের বিতর্কিত অবস্থান আর দুর্নীতির অভিযোগ সব মিলিয়ে মানুষ একটাই চায়, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ। দর্শক, এ বিষয়ে আপনার মতে দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী কে? বিএনপি, জামাত, সরকার নাকি প্রশাসনের কিছু অংশ? দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।